ছিলেন না যে দেশের সংস্কার করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়তে হয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেই জায়গায় প্রথম চ্যালেঞ্জটা আপনাদের দেখাই। চ্যালেঞ্জ নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর চ্যালেঞ্জ, সেটা হলো প্রবল মুদ্রাস্ফীতি। এবং যেটা আমরা বলছিলাম, যেটা কিছুক্ষণ আগেও ঈশান বললেন, যে 12 বছরের রেকর্ড হার হয়েছে মুদ্রাস্ফীতির, রেকর্ড বৃদ্ধি হয়েছে 11.66%। এই মুহূর্তে 12 বছরে যেটা দেখা যাচ্ছে 11.66% মুদ্রাস্ফীতি, যেটা রেকর্ড বৃদ্ধি। এবং সব থেকে বেশি মুদ্রাস্ফীতির গিয়ে প্রভাব পড়েছে কিসে? না খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? একেবারে 14%। বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে যে 14% খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি হয়েছে। সেই জায়গা থেকে কি হয়েছে মুদ্রাস্ফীতির দিক থেকে, কোন কোন পয়েন্টে আপনাকে নজর রাখতে হবে বাংলাদেশের এই মুহূর্তের অর্থনৈতিক পরিস্থিতি যদি জানতে হয়, একবার একেবারে ছোট করে আপনাদেরকে পয়েন্ট ওয়াইজ বলে দিই কোন কোন জায়গায় মুদ্রাস্ফীতি সব থেকে বেশি করে দেখা যাচ্ছে, হারের রেকর্ড কোথায় কোথায় হয়েছে মুদ্রাস্ফীতির হারে। টালমাটাল বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হারের রেকর্ড। একদিকে দেখতে পাচ্ছি আমরা এই রেকর্ড মুদ্রাস্ফীতি, যেটা আমরা বলছিলাম 11.66 এই জুলাইয়েই সেটা দেখা গিয়েছে। জুলাইয়ে 12 বছরের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি। এরপরে জুলাইয়ে 12 বছরের সব থেকে বেশি মুদ্রাস্ফীতি পৌঁছেছে 11.66%। একবার ভেবে দেখুন মুদ্রাস্ফীতি কোন জায়গায় গেলে তারপর 11.66% পৌঁছতে পারে। জুন মাসে মুদ্রাস্ফীতি ছিল 9.72%, জুলাইয়ে হয়ে গেল কত না 11.66%। খাবারের দাম বাড়ছে আরও দ্রুত হারে প্রত্যেক মুহূর্তে। বাজারে যদি কেউ যায় তাহলে বাজারে গিয়ে খাদ্যপণ্য না নিয়েই বোধহয় তাকে ফিরে আসতে হবে, এবং শুধুই সংকট, কি খাবো আমরা। খাবারের দাম বাড়ছে প্রতিনিয়ত। জুনে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ছিল 10.42%, আর তারপর জুলাইয়ে এতখানি বেড়ে গিয়েছে। আর এই জায়গা থেকে কিভাবে এতখানি বেড়ে গেল, একেবারে যদি আমি 1 মাসের নিরিখেই দেখি, তাহলে মুদ্রাস্ফীতির হার এভাবে বৃদ্ধি কি করে হলো তা নিয়ে যখন বিশেষজ্ঞদের কাছে মত জানতে চাওয়া হচ্ছে, সুপর্ণ মৈত্র অর্থনৈতিক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শুনুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কি হচ্ছে, এবং বাংলাদেশে শুধুমাত্র যে রাজনৈতিক একটা অভ্যুত্থান হয়েছে তা শুধু নয়, তার কারণগুলোকে যদি আমরা অনুসরণ করতে যাই, দেখব গভীরভাবে অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশ আজকে একটা সমস্যার সম্মুখীন হয়েছে, এবং সেটা কোভিড পশ্চাৎ আরও বেশি সেই সমস্যাটা আরও বেশি ত্বরান্বিত হয়েছে, সাথে সাথে বেকারত্ব। সুতরাং মোহাম্মদ ইউনূসের মতো এতটা শ্রদ্ধেয় অর্থনীতিবিদকেও তাকেও খুবভাবে চেষ্টা করতে হবে। তার কারণ একটা জিনিসের উপর নির্ভরতা, মানে মূলত রেডিমেড গার্মেন্টের উপর নির্ভরতা, সেটার থেকে কি করে বেরিয়ে আসবেন এবং অন্যান্য ক্ষেত্রে তারা সে মনোনিবেশ করবেন, এই পিরিয়ডটা খুবই অসুবিধার জায়গা সৃষ্টি হবে বাংলাদেশের বলে আমি মনে করছি। শুনলেন অর্থনৈতিকভাবে কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের জন্য। তিনি অত্যন্ত মান্যগণ্য অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও পরিস্থিতিটা তার জন্য কেন এত কঠিন সেটা ব্যাখ্যা করলেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। এই অর্থনৈতিক চ্যালেঞ্জটা ছিল চ্যালেঞ্জ 1। এবার চ্যালেঞ্জ 2। চ্যালেঞ্জ 2 কি? সরকারে এই মতবিরোধ। ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, যে অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আরও অনেক উপদেষ্টাকে নিয়ে তিনি যে সরকার চালাচ্ছেন, তার দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের মতবিরোধ। কেন মতবিরোধ? একটি ঘটনা বাংলাদেশ থেকে সামনে আসছে, যে খবর আমরা পেয়েছি। গতকাল বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে, সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের এই নতুন সরকার। সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছিলেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন, আরও বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টাদের সঙ্গে যখন কথা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের, তখন ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি হঠাৎ বলেন যে অত্যন্ত ভালোভাবে সংখ্যালঘুদের সমস্ত উপাসনালয়কে রক্ষা করা গিয়েছে। বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষজন, তারা এই উপাসনালয়গুলো, মন্দিরগুলো রক্ষা করেছেন, ঘিরে রেখেছেন। কি বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা? তিনি দাবি করেছেন উপাসনালয়গুলিতে হামলা রুখে দেওয়া গেছে, বাংলাদেশের মানুষ এটা করতে পেরেছেন, পাহারা দেওয়া হচ্ছে মন্দিরগুলিতে। এটা ধর্ম বিষয়ক উপদেষ্টা বলছিলেন।
কিন্তু ধর্ম বিষয়ক উপদেষ্টার এই কথা মোহাম্মদ ইউনূস অনুমোদন করতে পারেননি, তার পছন্দ হয়নি। তার কারণ তার ভেতরে এখনও যেটুকু ধর্মনিরপেক্ষতা বেঁচে রয়েছে তাতে তিনি এই কথায় শিলমোহর দিতে পারেননি। ইউনূস এই কথার প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি কি প্রশ্ন তুলেছেন? প্রশ্ন তুলেছেন যে উপাসনালয় পাহারা দিতে হবে কেন? এই প্রশ্নের মাধ্যমে তার স্পষ্ট বার্তা যে বাংলাদেশে কেউ বৈষম্যমূলক আচরণের শিকার হতে পারে না। বাকি ধর্মীয় স্থানে কি পাহারা দিতে হচ্ছে? তাহলে ওই উপাসনালয়গুলো, হিন্দুদের মন্দিরগুলো কেন পাহারা দিতে হচ্ছে? তারা কি, সংখ্যালঘুরা কি এদেশের নাগরিক নন? তাহলে তাদের উপাসনালয়গুলো আক্রান্ত হবে এবং সেটা ঠেকাতে পাহারা দিতে হবে। এই পরিস্থিতি কেন আসছে? এই প্রশ্ন খোদ মোহাম্মদ ইউনূস তুলেছেন। ধর্ম বিষয়ক উপদেষ্টার মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মত কিন্তু মিলছে না। এক একজন এক এক প্রেক্ষিত থেকে এসেছেন এবং কেউ বাংলাদেশের এই অস্থিরতার মধ্যেও বোঝাতে চাইছেন যে তারা কতটা মহান কাজ করেছেন। ইউনূস কিন্তু সেখানে আপত্তি করছেন। মোহাম্মদ ইউনূস এর আগেও সংখ্যালঘুদের উপর আক্রমণ ঠেকানোর বার্তা দিয়েছেন। কয়েকদিন আগেই ছাত্রদের উদ্দেশ্যে তিনি আহ্বান রেখেছিলেন। কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস, শুনে নিন। হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই? কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল। যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। এমনই কাঁটার মুকুট পরে রয়েছেন তিনি মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি বলতে পারছেন না যে ছাত্ররা যারা নতুন দেশ গঠনের অঙ্গীকার করেছে যে তারাই এই সংখ্যালঘুদের শান্তিও ফিরিয়ে আনবে, একথা তিনি বলতে পারছেন না। তো এহেন দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা দেখালাম, এবার তৃতীয় চ্যালেঞ্জটা দেখুন। তৃতীয় চ্যালেঞ্জ শান্তি দূরস্থ। শান্তি দূরস্থ, শান্তি ফেরানো এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের কাছে। অন্তর্বর্তী সরকার যে গঠন করা হলো তার আগে আমরা যে নাগারে আন্দোলন দেখিয়েছি বা আন্দোলন দেখেছি, সেই আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য কী ছিল? সরকারকে ফেলে দেওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং অবশ্যই শেখ হাসিনা তাকে সরিয়ে দেওয়া। সব মিলিয়ে নৈরাজ্য তো হয়েইছে দেশে। নৈরাজ্য শুরু হয়েছে এবং নৈরাজ্যের জায়গা থেকে এখনো পর্যন্ত নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। আর সেই জায়গা থেকে এই যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই সরকারের ভেতরে থেকেই বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া তো সত্যি এদেশ চালানো যাবে না, তাদের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না, একথা তিনি বলেছেন এর আগেই। শোনাবো আরেকবার তিনি ঠিক কী বলেছিলেন, শুনুন। আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। শুনলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন কি বলছেন। তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হোক। কিন্তু তার এই বার্তার প্রেক্ষিতে কী সব কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছিল দেখুন। আপনার এত রেসপেক্ট দেখে আপনার প্রতি রেসপেক্ট হারিয়ে ফেললাম। অন্তর্বর্তী সরকার সবে তৈরি হয়েছে, রেসপেক্ট হারিয়ে ফেলছেন অনেকে। দেখুন এখানে লেখা এত আরেকবার দেখাতে বলবো। রক্তের দাগ এখনো শুকায়নি শাখাওয়াত সাহেব, রক্তের দাগ এখনো শুকায়নি শাখাওয়াত সাহেব। তার মধ্যেই কেন শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে একটু সুর শোনা যাচ্ছে, নানা অপকর্মের বিচার করতে হবে, এই সমস্ত কথা শাখাওয়াত হোসেনের দিকে ধেয়ে এসেছিল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ আওয়ামী লীগও অন্য দলের মতো রাজনীতি করুক, মানুষ ভোট দিলে আবার সংসদে পৌঁছক, এই গণতান্ত্রিক বার্তাটুকু অনেকেরই পছন্দ হচ্ছে না বাংলাদেশে। কিন্তু এর মধ্যে মোহাম্মদ ইউনূস তার সরকার ঘোষণা করেছে আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল বাংলাদেশে।
ছুটি তিনি বাতিল করে দিয়েছেন। কারণ কতটা চাপ সরকারের উপর রয়েছে, মুজিবের হত্যার দিনকে স্মরণ করা যাবে না এই নিয়ে কতটা চাপ তার উপরে রয়েছে সেটা বুঝিয়ে দিচ্ছে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নিতে তার বাধ্য হওয়া। কিন্তু তিনি এখনো স্পষ্টভাবে ঘোষণা করেননি যে কেউ ওই দিনটা যদি শোক দিবস হিসেবে পালন করতে চায় তাহলে পালন করতে পারবে না, এরকম কোনো ফতোয়া এখনো দেওয়া হয়নি। তার মাঝে শেখ হাসিনা তার দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? শোক দিবস পালনের আহ্বান হাসিনার, বলেছেন 15ই আগস্ট শোক দিবস পালন করুন। বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, বঙ্গবন্ধু ভবনে মালা দিয়ে প্রার্থনা করুন। বঙ্গবন্ধু ভবনে মালা দিয়ে প্রার্থনা করতে বলেছেন হাসিনা। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস কিভাবে মেলবন্ধন ঘটাবেন? তার সরকারে কেউ বলছেন যে আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হোক, জনগণ ভোট দিলে দেবে, না দিলে না দেবে। কেউ বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কেউ বলছে শোক দিবসের ছুটি বাতিল করা হোক, কেউ বলছে শোক দিবস পালনই করতে না দেওয়া হোক। উল্টো দিকে হাসিনা বার্তা দিচ্ছেন শোক দিবসে সবাই বঙ্গবন্ধু ভবনে মালা দিন। এই পরিস্থিতিতে সামলানো যাবে কি করে? মোহাম্মদ ইউনূস কিভাবে মেলবন্ধন ঘটাবেন? কি বলছেন দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, শুনবো আমরা। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে অংশগ্রহণের কথা বলা হয়েছে হাসিনার পক্ষ থেকে, যে যাতে আওয়ামী লীগ সারা বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করে, সেটা ইউনূস কি করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। একদিকে অ্যান্টি আওয়ামী লীগ যে বার্তা, অন্যদিকে ইউনূসের যে অবস্থান, আমার মনে হয় যে এখানে ইউনূসকে একটা অবস্থান নিতেই হবে। যদি বাংলাদেশের স্থিতাবস্থা ফিরিয়ে আনতে হয়, যদি বাংলাদেশের জাতিসত্তাকে ফিরিয়ে আনতে হয়, যদি বাংলাদেশের ইতিহাসকে রক্ষা করতে হয়, তাহলে কিন্তু ইউনূসকে একটা অবস্থান নিতে হবে। তাকে কিন্তু স্পষ্টতই সর্বদলীয় সিদ্ধান্ত এবং জাতিসত্তার যেটা মূল সেটাকে রক্ষা করতে, তাহলে আওয়ামী লীগকে কী কারণে বাদ দেওয়া হবে বা জাতীয় শোক দিবস কেন পালন করা হবে না, সেটা কিন্তু স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়েছে। আমরা জানি না ঈশান যে মোহাম্মদ ইউনূস তিনি আদতে কি করবেন, কোন পথে যাবেন? বাংলাদেশের ইতিহাসকে পুনরুদ্ধার করবেন, নাকি নতুন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সংগ্রামী হয়ে আদতে সবার হাসির খোরাক হয়ে দেশটাকে কোথাও অন্য আর একটা জায়গায় নিয়ে যাবেন, নৈরাজ্যের দেশে নিয়ে যাবেন? একেবারেই তাই। তিনটে শলাকা যেন তিন দিক দিয়ে ঘিরে ধরেছে মোহাম্মদ ইউনূসকে। কিভাবে তিনি অর্থনীতিকে বাঁচাবেন, কিভাবে দেশের শান্তি রাখবেন, কিভাবে নিজের সরকারের মধ্যে মতানৈক্যকে দূর করবেন, ঘোচাবেন, মোহাম্মদ ইউনূস নিজেও জানেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।